মূল্যবোধ এবং নীতি নৈতিকতা দরকার। আমাদের দেশের সমস্ত কিছু এত দ্রুত বৃদ্ধি পেয়েছে যে এই কারণে আমরা করছি কি সেই ভালো প্রোডাক্টটা দিতে পারছি না। একজন সচিব বলছিলেন যে কি বলবো, আমি যখন রাস্তাঘাটে হাঁটতাম ছোটকালে, বাড়ি থেকে 8 থেকে 9 কিলোমিটার দূরে যেতাম, এমন কোনো দিন নাই রাস্তাতে যাওয়ার পথে আমি মানুষের মলমূত্র 20-25 বার আমার না হতো। এখন সেই যে সচিব, সে আজকে এই অবস্থায় বসার পরে কিন্তু দেখেন তার সেই স্মৃতি ভুলতে পারছে না, সেই দারিদ্রতা সে ভুলতে পারছে না। কিন্তু পাকিস্তানে আমলে দেখুন যারা আইসিএস করে আসতো বা যারা সিএসপি হতো, তাদের যে পারিবারিক স্ট্যাটাস, তাদের অবস্থাটা, তারা কিন্তু ঠিক এই পরিবেশে মানুষ হতো না, তাদেরকে দেওয়া হতো না। তা আজ আমাদের যে মন্ত্রী, এমপি, বড় বড় কর্তা বা কর্মকর্তা ব্যক্তিরা, আমরা আজন্মভাবে এমন কতগুলো রোগ, এমন কতগুলো জীবাণু শারীরিক এবং মানসিক ভাবে ধারণ করছি। এই রোগ এবং জীবাণু মধ্যে, হ্যাঁ, এই জীবাণুর মধ্যে আমরা এই অবস্থানে নিয়ে যে কাউকে সম্মান করব, কাউকে ভালো কিছু উপহার দেব, কিংবা দেশ এবং জাতিকে নিয়ে ভালো কিছু করবো, আসলে ওই পর্যায়ে হবে না। হয়তো এই জেনারেশনের পরে নেক্সট জেনারেশন যারা সুস্থ শরীর এবং সুস্থ দেহ নিয়ে বেড়ে উঠছে, তারা আমাদের সাথে ভালো করতে পারবে বলেই আমার বিশ্বাস। আমরা যারা এই প্রজন্মে ওই অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আসি, ওই মস্তিষ্ক নিয়ে আসি, ওই শরীর নিয়ে আসি, আমাদের চারিদিক থেকে শুধু কখনো কখনো দেখা যাচ্ছে সুযোগকালী দুর্গন্ধ বের হয়ে যাচ্ছে। আমি এই অনুষ্ঠানে একটা বক্তব্য বলছিলাম যে অবস্থান পেলে সেটা একটু করে ফেলি। শেখ সাদির রহমতুল্লাহ আলাইহির একটা বক্তব্য যে উনি একটা গোসলখানাতে গেলেন। আমি আগের বারে বলেছিলাম এটা মসজিদ, এটা মসজিদ হবে না, এটা গোসলখানা, হাম্মামখানা। তো গোসলখানাতে গিয়ে উনি দেখলেন সেখানে গোলাপের গন্ধ আসছে। তো উনি রুহানি ভাবে সেখানকার মাটিকে জিজ্ঞাসা করলেন যে এই হাম্মামখানার মানে তোমার এখানে গোলাপের গন্ধ আসছে কেন? তো বললো যে আমার এই হাম্মামখানায় আসার আগে আমি ছিলাম একটি গোলাপ বাগানে, সেই গোলাপ বাগান থেকে আমাকে উঠিয়ে এনে এখানে দেওয়ার কারণে আমার ভিতর থেকে গোলাপের গন্ধ বের হচ্ছে। শেখ সাদির রহমতুল্লাহ আলাইহির এই লেখাটি। আমাদের জীবন হলো কি, আপনি আজ দেখুন যে বড় বড় পদ পদবিতে কাদের দ্বারা দুর্গন্ধ ছড়াচ্ছে, উভয় দলে কাদের দ্বারা দুর্গন্ধ ছড়াচ্ছে, তাদের দ্বারা দুর্গন্ধ ছড়াচ্ছে যারা কারো অনুগ্রহে ওই পদে বসেছেন, যোগ্যতা বলে না। কাদের দ্বারা দুর্গন্ধ ছড়াচ্ছে তাদেরকে যদি আপনি বাংলা জিজ্ঞাসা করেন, ইংরেজি জিজ্ঞাসা করেন, লাল নীল দীপাবলি জিজ্ঞাসা করেন, তাদেরকে যদি এদেশের শিল্প সাহিত্য সংস্কৃতি এবং কালচার সম্পর্কে জিজ্ঞাসা করেন, আপনাকে অপমানিত হয়ে আসতে হবে। আপনারা কাদের দ্বারা দুর্নীতি হচ্ছে? আপনি দেখুন একটা সুষম পারিবারিক পরিবেশ থেকে মানুষ হয়েছেন, বাবা সৎ ছিলেন, দাদা সৎ ছিলেন, এবং ছেলে সন্তানেরা সৎ ছিলেন। সবার মধ্যে এরকম একটা লোককে এই যুগে তো আছে, আমাদের দলের মধ্যেও আছে। দেখেন এরকম একটা লোক সম্পর্কে কোনো বাজে কথা হচ্ছে না। দুর্গন্ধ তারাই ছড়াচ্ছে যারা আবর্জনা থেকে উঠানো হয়েছে এবং আবর্জনা এসে আপনি বলবেন, আপনি লিখছেন অনেক কিছু বলবার আছে, কিন্তু আমার এর সঙ্গে চোখ করে দেওয়া হচ্ছে যে সংসদ অধিবেশন শুরু হচ্ছে, বাজেট অধিবেশন, সংসদ অধিবেশনে বিএনপি যাবে কিনা আমরা যদি শুনেছি যে আপনারা যাবেন এবং আপনাদের যেতে হবে সদস্য পদ রক্ষার জন্য। এখানে আসলে জনগণের প্রয়োজন বা গণতন্ত্রের প্রয়োজনে কতটা সংসদ মুখী আপনারা, এটি একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই যে একের পর এক হরতাল ডাকছেন, আবার মাঝে মাঝে থেমে যাচ্ছেন, 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে দিলেন, আবার 48 ঘন্টা আলটিমেটাম দেওয়ার পরে দেখা গেল যে আপনাদের কোনো সারা শব্দই নেই, বরং আপনারা একটি স্থায়ী কমিটির সভা করে লম্বা বিবৃতি দিলেন একটি, যে সরকার যেন সংলাপ করে, সরকারকে সংলাপের জন্য আহ্বান ফেলে। এতে করে তো আসলে এক ধরনের রাজনৈতিক দুর্দশা বা দুর্বলতা অনেকে মনে করে যে প্রকাশ পেয়েছে। সম্মানিত সংসদ সদস্য গোলাম মাওলা রানী যে কথাটি বললেন, আসলে আমি যেটা বলেছি যে তারেক রহমানের ইমেজ ক্লিন কি ব্যাড, ফ্রেশ কি ক্লিন নয়, এই বিষয়গুলি কিন্তু বিতর্কিত। স্বতঃস্ফূর্তভাবে বলতেও যেমন পারবেন না যে হ্যাঁ সে ফুললি, ঠিক আছে। তো এইখানে যেটা ব্যাপার হচ্ছে যে ভালো আর খারাপ সারা পৃথিবীতেও আছে, দলেও আছে, দেশেও আছে। আপনি বলতে পারেন যে ভালো কি খারাপ সেটি প্রমাণের অপেক্ষা প্রমাণাধীন প্রমাণ করা যায় গিয়ে কোনো না, প্রমাণাধীন প্রমাণ না। এই বর্তমানে ক্যাঙ্গারু আদালতে একটি ফাঁসি দেওয়া কি 12 বছরের দণ্ড দিলেই আমি অপরাধী হলাম, এই আদালতে আমি আপাতত এটা বিশ্বাস করছি না। কোনো না কোনো আদালতে শেষ পর্যন্ত মেনে নিতে হয়, ঠিক আছে। না, বিচার পদ্ধতি যদি স্বচ্ছ থাকে, যেমন দেখেন আজকে এটা অনেক আগে থেকে তারেক রহমানকে নিয়ে গভর্নমেন্ট বলতে পারছে এই কথাগুলি, কিন্তু ঠিক যখন একটা রাজনৈতিক স্টেটমেন্ট দিল তখন এই জন্য সময় কাল ক্ষণ, এবং সে যখন একটি সুস্থ পরিবেশে দেশে আসবে তখন অবলোকন বিশ্লেষণ পর্যবেক্ষণ হচ্ছে আসল বিষয়, সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য। আর ভালো খারাপ সবকিছুতে আছে। আজকে এই যে ঘুষখোর লোক যদি ক্ষমতা আসতে পারে তাকে পর্যবেক্ষণ করবে, বিশ্লেষণ করবে,
তার অতীত, তার অনেক সময় এবং সুযোগও পাবে। যেমন ধরেন সে সরকারের থেকে বিএনপি সেটি করবে, মানুষ কি করবে সেটা দেখা দরকার। বিএনপি আমার দল, আমি সাপোর্ট করবো সেটা ঠিক আছে, কিন্তু আমি ছাড়াও তো সাধারণ মানুষ আছে দেশে, তাদের পারসেপশন পরিবর্তনটার কথা কিন্তু আমি বলেছি। ক্ষমতায় গেলে তো মানুষের কোনো, তাদের পারসেপশন পরিবর্তনটা হচ্ছে আসল, এবং সেটাই তো ক্ষমতার পালা বদলের অন্যতম হাতিয়ার। এখন এই যে অযোগ্য লোকদের দলে বসানো, কি প্রাপ্য মর্যাদা দেওয়া না দেওয়া, মূল্য না দেওয়া, এটা আপনি খুব ভালো করে দেখেন, বিশ্লেষণ করে, যে আপনার দলের এরকম অনেক অহরহ ঘটনা আছে। জলিল সাহেব খুব সুস্থ মন মানসিকতা নিয়ে কি মারা যেতে পারেননি। আবার রাজ্জাক সাহেব মারা গেলেন, তার পরিবারের লোককে উত্তরাধিকার হিসেবে মনোনয়ন দেওয়া হলো। তারপর তাজউদ্দিন সাহেবের এক ছেলে পদত্যাগ করলো, রিমিকে নিয়ে এসে উপনির্বাচন দেওয়া হলো। কিন্তু জলিল সাহেবের বংশ থেকে নওগাঁতে কাউকেই কিন্তু উত্তরাধিকার থাকার পর নমিনেশন, মনোনয়ন কোনো কিছু দেয়নি, এবং জীবদ্দশার সাথে খুব সম্মান মর্যাদা নিয়ে যে গেছে, এটা আমি অন্তত পক্ষে সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে আশা করছি। রাজনীতি মনোনয়ন একটা ফ্যাক্টর, না হওয়া উচিত। রাজনীতি মনোনয়ন একটা রাজনীতি করছেন বলে আপনার ছেলে বা মেয়ে, সেটা তো আমি আপনার সাথে একমত, কারণ আমি চাই যে যেমন মেয়েরা হাজবেন্ড মারা গেলে দিয়ে দিচ্ছে, তাহলে তো অন্য কেউ রাজনীতি করতে আর উৎসাহী, যেমন রিমি তো হচ্ছে না, তো রাজনীতি তো তার কারণে রাজনীতিবিদদের হাতে রাজনীতিটা নেই। এইভাবেই এই হাওয়া থেকে পাওয়া যে ব্যক্তিগুলি, পারিবারিক ভাবেই হোক আর বিভিন্ন অফিস আদালতের আমলারাই হোক, সচিবরাই হোক, একই পদ্ধতিতে হাওয়া থেকেই তারা পাচ্ছে, যার কারণে তো সমস্যাটা হয়ে যাচ্ছে যে রাজনীতির স্টিয়ারিংটা রাজনীতিবিদদের হাতে নেই। এবং দেখেন রাজনীতিবিদদের অপমৃত্যু ঘটে যাচ্ছে, কিন্তু